মার্চে চালু হচ্ছে কলকাতা বাংলাদেশ যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা। বন্দরগুলো ঢেলে সাজাচ্ছে মন্ত্রণালয়। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আকাশপথে পণ্য পরিবহনে খরচ কমবে, প্রত্যাশা ব্যবসায়ীদের। পূর্ব ঘোষণা ছাড়াই ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তামাবিল দিয়ে কয়লা রফতানি বন্ধ রেখেছে ভারত। বেকার শ্রমিকরা, একদিনে টন প্রতি দাম বেড়েছে ১৫০০ টাকা। অমর একুশে বইমেলার আগে লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীদের ব্যস্ততা। ছাপাখানায় নেই দম ফেলার ফুরসত। এবং যশোরে খেজুর রস সংগ্রহ, গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। বাজার ধরে রাখতে অনলাইনে বিক্রির উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার নৌপথে ভারত যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশিরা। আগামী মার্চে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের গুয়াহাটি পর্যন্ত জাহাজে যাত্রী চলাচল শুরু হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, আরামদায়ক ভ্রমণ, দুদেশের পর্যটন ও অর্থনীতিতে খুলবে নতুন দুয়ার। নৌ যোগাযোগের সম্ভাব্য সব দিক বিবেচনা করতে কাল বৈঠকে বসছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। এহসান জুয়েলের রিপোর্ট। এদেশের ভ্রমণ পিয়াসী মানুষের স্বপ্ন সত্য হতে যাচ্ছে। এবার দুই পারের সবুজ প্রকৃতি দেখে আর নদীর কলতান শুনতে শুনতে জাহাজে ভ্রমণ করে যাওয়া যাবে ভারত। নৌ প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করছে ১৯৭২ সাল থেকে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এসওপি অনুসারে আগামী মার্চ মাস থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর ব্যাপারে এর মধ্যে আগ্রহ দেখিয়েছে দুটি কোম্পানি। এর মধ্যে আরভি বেঙ্গল গঙ্গা ভারতের আর জার্নি প্লাস প্রতিষ্ঠানটি বাংলাদেশের। মূলত ভারতের কলকাতা হয়ে বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা আসবে এই রুটের জাহাজ। পরে ঢাকা, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারি হয়ে যাবে আসামের গুয়াহাটি। এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। ৩১টা নদী বন্দর, তার মধ্যে ৬টা নদী বন্দর হচ্ছে প্রোটোকল রুটের আন্ডারে। ইমিগ্রেশন ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আপাতত টেম্পোরারি কিছু ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১ থেকে ১.৫ বছরের ভিতরে একটা আন্তর্জাতিক মানের স্ট্রাকচারাল একটা অবকাঠামোগত উন্নয়ন আমরা সাধন করতে পারবো। কলকাতা থেকে গুয়াহাটি ১৫৩৫ কিলোমিটার পুরো ভ্রমণে সময় লাগবে ১৭ দিন। আগামী ২৯শে মার্চ শুরু হবে প্রথমবারের মতো এই যাত্রা। মূলত পর্যটকদের লক্ষ্য করে শুরু হওয়া এই প্রকল্পে একজন যাত্রীর খরচ হতে পারে ২০ থেকে ২৫,০০০ টাকা। বিআইডব্লিউটিসি তার একটি জাহাজ আমরা চেষ্টা করতেছি যে এটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চালু করার জন্য। সভা করে এটার ইমিগ্রেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স কিছু বিষয় আছে। অনেক পর্যটক ভারত থেকে আসবে, তাতে আমাদের যোগাযোগ, ব্যবসা, নৌ বাণিজ্য এবং পর্যটন, তাদের এই সুবিধাগুলো হবে। প্রতি বছর সড়ক ও আকাশপথে দুই দেশের মধ্যে ১৫ লাখ মানুষ যাওয়া আসা করেন। দেশের ভিতরে নৌপথে ছোট বড় ৮০০ জাহাজ চলাচল করলেও আন্তর্জাতিক রুটে চলতে পারে মাত্র ১২টি। দুদেশের জন্য লাভজনক এই প্রকল্পে বাংলাদেশ সমানভাবে অংশ নিতে হলে দ্রুত বেসরকারি জাহাজ নির্মাতাদের উৎসাহী করে বাড়াতে হবে জাহাজের সংখ্যা। আর যে নৌবন্দরগুলো ব্যবহার করা হবে সেগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলেই আসবে টেকসই ও কার্যকর সুবিধা। এহসান জুয়েল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বিমান কিনে অথবা ভাড়া নিয়ে এই সার্ভিস চালু করা হবে। কার্গো সার্ভিসের বাজার, রুট নির্ধারণ ও পরিচালন ব্যয়, সার্বিক বিষয় সম্ভাব্যতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ব্যবসায়ীরা বলছেন এতে আকাশপথে পণ্য পরিবহন খরচ কমবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোনো উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফলে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে 90% পণ্যই পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আলাদা কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে বিমান। এ ব্যাপারে বিমানকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। বাজারটা ধরবার জন্য বিমান ডেডিকেটেড কার্গো ফ্লাইট চালু করার লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যে কমিটি আমাদের কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করবে এবং এই কার্গো ফ্লাইট চালু করার জন্য কী টাইপের উড়োজাহাজ দরকার এবং কোন কোন মার্কেটে এই ফ্লাইটটা অপারেট করবে, তার ফ্রিকোয়েন্সি কী হবে এবং তার আর্থিক সম্ভাব্যতা সব কিছু চুলচারা বিশ্লেষণ করে কমিটি কর্তৃপক্ষের কাছে খুব শীঘ্রই একটা প্রতিবেদন পেশ করবে এবং তারপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। ব্যবসায়ীরা মনে করেন বিমান কার্গো সার্ভিস চালু করলে সাশ্রয়ী ভাড়ায় পণ্য পরিবহন করা যাবে, বাঁচবে বৈদেশিক মুদ্রা। তবে এই সার্ভিস লাভজনক করতে সঠিক রুট নির্ধারণ ও কার্গো ব্যবস্থাপনার অটোমেশন চান তারা। বিমানকে স্টাডি করতে হবে যে কোন কোন জায়গাগুলো এখন মার্কেট তৈরি করা আছে এবং তারা কীভাবে সে কানেকশনটা করে কার্গো। বিমানে এই মার্কেটটাকে এখন ক্যাপচার করা দরকার, অর্থাৎ সেই জন্য তার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ইকুইপমেন্টসগুলো এগুলো আরও আধুনিকায়ন করা, ওয়্যার হাউসটাকে খুব আধুনিকরণ করে সাজানো, অর্থাৎ আমি যেন মুহূর্তের মধ্যে জানতে পারি আমার কার্গোটা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে। 2017-18 অর্থ বছরে বিমান কার্গো পরিবহন করেছে 32,667 মেট্রিক টন। এ খাতে আয় করেছে 245 কোটি টাকা। পৃথক কার্গো ফ্লাইট চালু করলে আয় অনেক বাড়বে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা কাস্টম হাউজে পণ্য খালাসে কাস্টম এজেন্টরা নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ তুললেও অস্বীকার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উল্টো এজেন্টদের ওপর শুল্ক ফাঁকি দেওয়ার দায় চাপিয়েছেন তারা। কাস্টম এজেন্টদের অভিযোগ, সার্ভারের সমস্যা সহ নানা কারণে এই হাউস দিয়ে আমদানি করা পণ্যের খালাসে দেরি হয়। এছাড়া লাঞ্ছনা, হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে কাস্টমস কমিশনারের দাবি, অসাধু এজেন্টদের শুল্ক ফাঁকি দেওয়ার প্রবণতার কারণে বিরোধ তৈরি হয়েছে। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 800 মেট্রিক টন পণ্য আমদানি ও রপ্তানি হয়। এসব পণ্যের শুল্কায়নের জন্য কাস্টমস হাউজে জমা পড়ে প্রায় 4000 নথি বা বিল অফ এন্ট্রি। কাস্টমস এজেন্টদের অভিযোগ, সার্ভারের সমস্যা ও রাজস্ব কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে অনেক সময় পণ্যের শুল্কায়ন ও খালাসে দেরি হয়। এমনকি মূল্য ঘোষণায় কোনো ভুল না থাকলেও ভিন্ন এইচএস করে ফেলে হয়রানি করেন শুল্ক কর্মকর্তারা। বন্ডের আওতাভুক্ত তৈরি পোশাক শিল্পের কাঁচামালও ডেলিভারি নেওয়ার সময় আটকে দেওয়া হয়। দেখা যায় ম্যাক্সিমাম সময় এখানে অফিসাররা টেবিলে থাকে না, 2-4 জন যাও থাকে, তাদের সামনে যখন টেবিলটা দেই, এ বলে উনি করবে, উনি বলে উনি করবে। এরপরে যখন নাম দেখা হয়, কেউ বলে সার্ভার নাই, কেউ বলে তাদের পাসওয়ার্ডে ঢুকবেই না। গার্মেন্টসের পণ্যগুলো ওনারা গেটের মধ্যে খুবই হ্যাস্ত করে আমাদেরকে। মাল একটা হলে এইচএস করে আরেকটার কথা বলে, সঠিকটা দিলে অন্যটার কথা বলে, বিভিন্ন পথ অবলম্বন করতে চায়। শুল্ক ব্যবস্থাপনা এসব হয়রানির প্রতিকার চেয়ে কমিশনারের কাছে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অফিসারদের ভিতরেও কিছু সমস্যা আছে, আমাদের ভিতরেও হয়তো কিছু নাই, সেটাও বলবো না। তারপরও সব মিলাইয়া যে একটু অব্যবস্থাপনা আছে, সেটা নিয়ে আমরা কমিশনার মহোদয়কে বলেছি যে আপনারা যেভাবেই হোক এগুলো শেষ করেন। আমরা কিছু প্রস্তাবনাও তাদেরকে দিয়েছি যে এই জায়গায় প্রবলেম আছে, সেগুলো তাড়াতাড়ি সলভ করেন। তবে কমিশনারের দাবি, নমুনা ও ইনভয়েস জালিয়াতির মাধ্যমে অনেক অসাধু কাস্টমস এজেন্ট শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে রাজস্ব সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কাউকে হয়রানি করা হয় না। ঢাকা কাস্টম হাউস 24/7 খোলা, শুক্র শনিবারেও আমরা খোলা রাখি এবং ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্যই আমরা এখানে কাজ করি। সঠিক এইচএস করে শুল্কায়ন করা, এটাও আমাদের দায়িত্ব। ইনভয়েস যেটা অরিজিনাল ইনভয়েস, সেটাকে ফেক ইনভয়েস হিসেবে করা হয়, তো সেখানে তো ডিউটি কমে যায়। তো এই জিনিসগুলো তো আমাদেরকে দেখতে হবে। সোমবার একজন কাস্টমস এজেন্টকে যুগ্ম কমিশনারের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ করেন সিএনএফ এজেন্টরা। এ সময় পণ্য খালাসে হয়রানি দূর করা, খালাস পর্যায়ে বারবার পণ্যের কার্টন না খোলা, অল্প সময়ে সেবা প্রাপ্তি সহ 10 দফা দাবি উপস্থাপন করেন বিক্ষোভকারীরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়াই আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের তামাবিল শুল্ক স্টেশন দিয়ে কয়লা রফতানি বন্ধ করেছে ভারত সরকার। একদিনে টন প্রতি দাম বেড়েছে 1,500 টাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কয়লা আমদানির অনুমতি দেয় ভারত সরকার। এরপর এলসি খুলে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই আজ থেকে বন্ধ হয়ে যায় কয়লা আমদানি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিন এ পথে 300 ট্রাকের মতো কয়লা আমদানি হয়।
জানুয়ারি মাসের জন্য অর্ডার হয়েছিল 1 থেকে 31 জানুয়ারি পর্যন্ত, এবং এই 15 তারিখ এক্সটেনশন হওয়ার সম্ভাবনা ছিল। এটা না হয়ে আমরা 15 সিদ্ধান্ত শুনলাম যে 16 তারিখ থেকে কয়লা বন্ধ। এতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের অনেক এলসি পড়ে আছে, ভাঙ্গা এলসি, অনেক গাড়ির লাইন ইন্ডিয়াতে আমাদের ওখানে টাকা পয়সা দেয় এলসির মাধ্যমে, কিন্তু আজ থেকে আমরা শুনতে পাচ্ছি যে হঠাৎ করে এই কয়লাটা বন্ধ আর ঢুকবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে তামাবিল শুল্ক স্টেশন এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ সবুজ, যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 1 জানুয়ারি থেকেই সিলেটের এই তামাবিল শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু হয়, কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আজকে থেকেই কয়লা আমদানি বন্ধ হয়ে গেছে। এবং আমরা যেমনটি জেনেছি প্রতিদিন এই শুল্ক স্টেশন দিয়ে 300-র মতো কয়লাবাহী ট্রাক বাংলাদেশে এসে প্রবেশ করে, কিন্তু আজকে এখনও পর্যন্ত কোনো ট্রাক এসে প্রবেশ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শুল্ক স্টেশনটি এই মুহূর্তে অনেক ব্যস্ত থাকার কথা এবং অনেক ট্রাক এসে ঢোকার কথা, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ীও এখানে দাঁড়িয়ে আছেন, তারা অপেক্ষমান যে ট্রাকগুলোতে লোড করা হয়েছে সেগুলো হয়তো তারা প্রত্যাশা করছেন সেগুলো এসে ঢুকবে, কিন্তু এখনও তারা জানেন না যে তাদের ট্রাকগুলো এসে ঢুকবে কি না। এবং আপনাদেরকে আমি বলে রাখি যে গতকালই ভারতের একটি আদালত, পরিবেশ আদালত, বাংলাদেশে কয়লা রপ্তানি বন্ধ করে দেয়, এবং তারা আগামী 19 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা তারা বলবৎ রেখেছে, এবং আগামী 19 ফেব্রুয়ারি মূলত সেটি শুনানি হবে, এবং 19 ফেব্রুয়ারির পরেই আসলে বোঝা যাবে যে বাংলাদেশে স্থায়ীভাবে কয়লা আবার আসবে কিনা। তবে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে গতকালও তারা এলসি করেছেন এবং অনেক টাকা তাদের বিনিয়োগ আছে এবং তারা কয়লা কিনে রেখেছেন, কিন্তু এই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেক ক্ষতির মুখে পড়েছেন। এবং আমরা আজকে সকালে এসেছি এই তামাবিল শুল্ক স্টেশনে, এবং এখানে এসে আমরা দেখেছি যে কয়লা শ্রমিক যারা আছে তারাও বেকার হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আবার বাংলাদেশের যে ট্রাকগুলো আছে যারা কয়লা নেয়ার জন্য এসেছিল সেই ট্রাকগুলো এখানে পড়ে আছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যদি কয়লা আমদানি আবার শুরু না হয় তবে তারা স্থায়ীভাবে বেকার হয়ে যাবেন, এবং এ কারণে তারা বলছেন বাংলাদেশ সরকারে তারা সুদৃষ্টি কামনা করছেন, যদি বাংলাদেশ সরকার মেঘালয় সরকারের সঙ্গে যদি কথা বলে তবে হয়তো আবার এই কয়লা বাংলাদেশে আসতে পারে। এবং ব্যবসায়ীরা বলছেন তাদের যে এলসিগুলো করা হয়ে গেছে সেই এলসির যদি মালামাল যদি চলে আসে তবে হয়তো তারা ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাবেন, না হয় তাদের দীর্ঘমেয়াদী একটি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এমনটি মূলত ব্যবসায়ীরা বলছেন। তবে আমরা এই শুল্ক স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে তারা কথা বলেনি। তারা বলেছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তারা নির্দেশনা এখনো পাননি, তারা নির্দেশনা পাওয়ার পরেই তারা আমাদের সঙ্গে কথা বলবেন। তবে এখনো আমরা জানতে পারছি না যে আজকে কোনো কয়লা এসে ঢুকবে কিনা। তবে ভারতের আদালত গতকালই আজকে থেকে এই নির্দেশনা দিয়েছে যে আগামী 19 জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে বন্ধ থাকবে, এবং 19 তারিখেই সিদ্ধান্ত হবে যে বাংলাদেশে আর কয়লা আসবে কিনা। সবশেষে বলে রাখছি যে শুধু এই শুল্ক স্টেশন নয়, মেঘালয়ের সাথে বাংলাদেশের যতগুলো শুল্ক স্টেশন আছে সবগুলো স্টেশন দিয়েই বাংলাদেশের থেকে কোনো কয়লা এসে ঢুকবে না। এই ছিল সবশেষ খবর। পূর্ব ঘোষণা ছাড়াই তামাবিল শুল্ক স্টেশন দিয়ে কয়লা রফতানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। স্টেশন এলাকা থেকে তার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল্লাহ আহাদ। মংলা সমুদ্র বন্দর দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে জাহাজ আমদানি রফতানি কার্যক্রম। সম্ভাবনাময় এই বন্দরের কার্যক্রম বিষয়ে জানাতে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। সবুজ, আপনারা জানেন যে মংলা সমুদ্র বন্দর গোটা দক্ষিণ অঞ্চলের একটি উল্লেখযোগ্য একটি বন্দর, এবং এই বন্দর দিয়ে বিভিন্নমুখী পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে, এবং এই বন্দরটি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে 90 দশকের মাঝামাঝি থেকে এবং 2005-06 অর্থ বছর পর্যন্ত এই বন্দরে জাহাজ আগমন এবং গমনাগমনের সংখ্যা যেটি আসলে নেমে এসেছিল অনেক নিচে, সেটি এখন আসলে এই মুহূর্তে আমরা বন্দরের চাঙ্গা যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই এক্ষেত্রে যে পরিসংখ্যান অনুযায়ী গত অর্থ বছরে অর্থাৎ 17-18 যে অর্থ বছর, সেই অর্থ বছরে মংলা বন্দর দিয়ে 785টি জাহাজ এখানে এসেছে পণ্য নিয়ে, বিভিন্ন পণ্য। এবং বর্তমানে যে অর্থ বছর চলছে 18 এবং 19 অর্থ বছর, সেখানে 486 প্রায় 5 শতাধিক
বহুমাত্রিক জাহাজ ইতিমধ্যে আসলে আগমন ঘটেছে। এই পরিসংখ্যান থেকে একটা বিষয় বোঝা যায় যে এই বন্দরের যে বহুমাত্রিক ব্যবহার সেটি কিন্তু বেড়েছে। তবে এই বন্দরের যে ব্যবহার, এখান থেকে চাল, খাদ্যশস্য, বিভিন্ন পাথর, কয়লা এবং ক্লিংকার, এছাড়া এখানে গাড়ি, বিভিন্ন ধরনের আমদানি করা গাড়িগুলো এখানে আসলে এখানে রাখা হয়। তো বন্দরের যে সক্ষমতা, এই সক্ষমতা বাড়ানোর জন্য বন্দর ব্যবহারকারীরা কিন্তু বারবার আবেদন জানিয়ে আসছে। মোংলা বন্দরের এই সক্ষমতার যে এখানকার জেটিটা সম্প্রসারণ করা এবং এখানে বিভিন্ন পণ্য এসে রাখার যে ব্যবস্থাটা, এটা আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন মোংলা বন্দর ব্যবহারকারীরা। তারা বলছেন যে এখানে পণ্য পরিবহন করা এই বন্দর দিয়ে এটাই সহজ এবং এখানে খরচও অনেক কম হয়ে থাকে, যে কারণে এই বন্দর ব্যবহারে উৎসাহিত হচ্ছে ব্যবসায়ীরা। পাশাপাশি একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই বন্দর দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল সহ বিভিন্ন দেশ এখানে কিন্তু ট্রানজিট হিসেবে তারা এই বন্দরটাকে ব্যবহার করতে কর্তৃপক্ষের কাছে আসলে বিভিন্ন সময় আবেদন করেছে। তো এই বিষয়গুলোর দিকে মাথায় রেখে বন্দর কর্তৃপক্ষ মন্ত্রণালয় তারা কিন্তু চিন্তাভাবনা করছেন যে এবং এই বন্দরের ব্যবহার বাড়লে এখানকার কর্মসংস্থান বাড়বে এবং এর পাশাপাশি এখানকার যে অর্থনীতি সেটি কিন্তু আসলে ঘুরে দাঁড়াবে। তো এছাড়া বন্দরের যে ইকুইপমেন্টগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এখানকার আধুনিক যন্ত্রপাতিরও অনেক অভাব রয়েছে এবং পাশাপাশি একটি বিষয় উল্লেখযোগ্য যে এখানকার যে জেটি রয়েছে, জেটিতে 8 মিটারের ড্রাফটের জাহাজ এখানে আসতে পারে এবং বাকিটা কিন্তু গভীর ড্রাফটের যে জাহাজগুলো সেগুলো এখান থেকে 30 কিলোমিটার দূরে হারবাড়িয়া এলাকায় এসে সেখান থেকে আসলে ছোট ছোট জাহাজে করে দেশের বিভিন্ন প্রান্তে এখানে যায়। তো এই সমস্যাগুলোর সমাধান করার জন্য বন্দর ব্যবহারকারীরা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বারবার আবেদন জানিয়ে আসছেন এবং সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে তারাও এই বিষয়ে আগামী অর্থ বছরের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সবুজ মোংলা বন্দর থেকে সার্বিক অবস্থা। মংলা সমুদ্র বন্দরের আমদানি রফতানি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। চট্টগ্রামের সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর ওইটা বন্ধ করে দিতে পিছন থেকে শোনা যায়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে শীতের সকালে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। এই উড়ে জ্ঞান বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আজকে মূলত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখানে উপস্থিত হওয়ার জন্যে। আপনারা জানেন গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিএবি বিগত নির্বাচন নিয়ে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বন্ধ করেন স্যার, হয়তো লাইভ বন্ধ করে দেন। এটা বন্ধ হোক, তারপর এখন রেডি। টিএবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটির ব্যাপারে কথা বলার জন্যেই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। প্রকৃতপক্ষে দেশে কয়েকটি সংগঠন আছে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা নয়, বরং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজেই লিপ্ত থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করে এবং বলে যে তাদের গবেষণা প্রসূত প্রতিবেদন। আমরা অতীতেও দেখতে পেয়েছি তারা যে গবেষণার কথা বলে সেই গবেষণাগুলো প্রকৃতপক্ষে কোনো সঠিক গবেষণা নয়। বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে
এমনকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন পদ্মা সেতু নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মন গড়া কল্পকাহিনী সাজিয়েছিল এবং দেশের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। আপনারা জানেন যে পদ্মা সেতুতে যে কোনো দুর্নীতি হয়নি সেটি শুধু দেশে নয় বিদেশেও প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা করেছিল, সেই মামলায় বিশ্বব্যাংক হেরে গেছে। এরপর টিআইবি সহ যে সমস্ত সংস্থা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কল্পকাহিনী সাজিয়েছিল তাদের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং এই ধরনের মন গড়া প্রতিবেদন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকা, যেটি তারা করেনি। নির্বাচন নিয়ে যেই বক্তব্য, গবেষণার কথা বলে যে বক্তব্য বা প্রতিবেদন গতকাল টিআইবি প্রকাশ করেছে, এই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রকৃতপক্ষে এটি বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়। এবং আপনারা জানেন এই নির্বাচন দেশে বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে। যারা আমাদের দেশে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এসেছিল তারা সবাই এই নির্বাচনের প্রশংসা করেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সমস্ত সাধারণ নির্বাচনগুলোর মধ্যে, আমি সাধারণ নির্বাচনের কথা বলছি, স্থানীয় সরকার নির্বাচন নয়, সমস্ত সাধারণ নির্বাচনগুলোর মধ্যে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন অপেক্ষাকৃত অনেক শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। অমর একুশে বইমেলার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীরা। লেখক ও প্রচ্ছদ শিল্পীদের কেউ পরিবর্তন, পরিমার্জন, কেউ বা এখনও নিমগ্ন নতুন সৃষ্টিতে। অন্যদিকে বই ছাপার কাজে ব্যস্ত প্রকাশকরা, সবারই প্রত্যাশা এবারের বইমেলা মুখর থাকবে পাঠকের পদচারণায়। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। ভাবনার হাওয়ায় দোলা লাগলে শব্দেরা ছুটে আসে, নব আনন্দে সৃষ্টি হয় সাহিত্য। লেখক মাত্রই চাওয়া প্রকাশিত হোক তার সৃষ্টিকর্ম। তবে এই প্রত্যাশা আরও প্রবল হয় যখন দুয়ারে করা নাড়ে অমর একুশে গ্রন্থমেলা। তাই তো প্রতিবারের মতো এবারও লেখকদের ব্যস্ততার কমতি নেই এতটুকু। বইমেলার একটা আলাদা চরিত্র আছে তো, এবং বরাবরের এই ঐতিহ্য আছে। লেখক, প্রকাশক এরা সবাই মিলেই এটাকে একটা নতুনত্বের এতে নতুনত্ব সংযোজন করে, সেই হিসাবে একটু ভিন্নতা বটেই। লেখনির ব্যাপকতম সারাংশই প্রচ্ছদ, যা বইয়ে আনে পূর্ণতা, দেয় সৌন্দর্য। বইয়ের প্রচ্ছদ এখন নিজেই এক শিল্প, তাই তো প্রচ্ছদ শিল্পীরাও এখন ব্যস্ত। প্রথমে দর্শনধারী একটা কথা আছে, পাঠক এই যে বইয়ের কন্টেন্ট জেনে এসে বই ধরবে তা না, সেক্ষেত্রে প্রচ্ছদ দেখবে, প্রচ্ছদের প্রতি আকৃষ্ট হবে, তারপর হয়তো বইটা হাতে নেবে, দেখবে। সব মিলিয়ে আমার হাতে প্রায় আমি প্রায় 70-75টার মতো বই করেছি, আরো প্রায় 30-35টা কভার হাতে আছে। ছাপা, বাধাই সহ নানা ধাপ পেরিয়ে পাণ্ডুলিপি হয়ে উঠছে বই। যাদের তত্ত্বাবধানে এটি হচ্ছে তাদের ব্যস্ততা এখন বহুগুণ থাকবে, এটা অনুমেয়। তবে এই ব্যস্ততার মাঝেও তাদের প্রত্যাশা মেলা শুরুর আগেই সকল কাজ শেষ করতে পারবেন তারা। প্রায় 60% মতো কাজ শেষ করে ফেলেছি। আমরা চিন্তা করছি প্রথম সপ্তাহে প্রায় 70% মতো বই নিয়ে আসতে পারবো। বইয়ের মানটা আসলে নির্ভর করে আপনি কতটা সময় দিচ্ছেন বইয়ের উপরে। তো আমরা চেষ্টা করি সময়টা দেওয়ার জন্য। বইমেলার আয়োজক বাংলা একাডেমি। মেলার সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে একাডেমির কর্মকর্তা কর্মচারীরাও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। শূন্য এ প্রাঙ্গণ ভরে উঠবে প্রাণের সজীবতায়। প্রকাশক লেখকদের প্রস্তুতি তো চলছেই, এবার পাঠকের প্রস্তুত হবার পালা।
তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সব ধরনের পণ্যের সমাহার থাকলেও দেশীয় প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রতিষ্ঠানগুলোর রয়েছে আধিপত্য। ছোট বড় মিলিয়ে এবারের মেলায় অংশ নিয়েছে এমন প্রায় অর্ধশত প্রতিষ্ঠান। নাগরিক জীবনের ব্যস্ততায় সহজপ্রাপ্য হিসেবে বেকারি ও ফাস্ট ফুডের পাশাপাশি প্রক্রিয়াজাত খাবারের আগ্রহ বাড়ছে ক্রেতাদের। হাসান শাফাতের রিপোর্ট। বিশ্বায়নের প্রভাব আর নগর জীবনের কর্মব্যস্ততা এখন সরাসরি প্রভাবিত করছে মানুষের খাদ্যাভ্যাস, রুচি ও চাহিদাই। এসব বিবেচনায় দেশে বর্তমানে অ্যাগ্রো প্রসেসিং শিল্প খাতে তৈরি হচ্ছে প্রায় 800 ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। কৃষিভিত্তিক কাঁচামাল থেকে তৈরি পণ্যের প্রতি মানুষের আগ্রহ কতটা তার প্রমাণ মেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়নে লোক সমাগম দেখে। বিস্কুট, চানাচুর, চকলেট থেকে শুরু করে জ্যাম, জেলি, জুস, এমনকি পরোটা, সমুচা বা কাবাবের মতো ফ্রোজেন ফুডেরও সমারোহ রয়েছে স্টলগুলোতে। ভালো ভালো কিছু বিস্কিটের আইটেম আছে, জাম্বো অফার একটা আছে, আর একটা স্ন্যাক্স আইটেম আছে, কেক আইটেম আছে। বাচ্চাদের জন্য এখন নুডলস, ডোরা কেক এই টাইপের পণ্য কিনছি। দুধটা খেলাম, যথেষ্ট ভালো। এখন দেশীয় প্রোডাক্টগুলো খেয়ে আমরা কিন্তু ওই বিদেশি প্রোডাক্টের যে মোহটা এখান থেকে বের হয়ে এসেছি। মেলা উপলক্ষে সব বয়সী মানুষের জন্য নতুন পণ্যের সমাহার যেমন রয়েছে, তেমনি ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে বিভিন্ন ছাড়। কিডস ম্যাজিক একটা প্যাকেজ আছে 255 টাকা মার্কেট প্রাইস আছে, আমরা দিচ্ছি 150 টাকা। এখনকার বাহিরের যে বিবরণটা ভিতরে ঠিক খাবার মানটা ঠিক সেরকমই পাওয়া যাচ্ছে। লোকাল ডিলার থেকে শুরু করে বাইরে যারা এক্সপোর্ট আছে তারা এখানে আসলে তারা প্রোডাক্ট এক্সপেরিয়েন্স করতেছে এবং এখান থেকে স্যাম্পলিং নিচ্ছে। সম্ভাবনার আরেক দিক উন্মোচিত হয়েছে রপ্তানি খাতেও। 140টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করে গেল বছর আয় হয়েছে প্রায় $50 কোটি। তাই দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির জন্য মেলাকে একটি প্রদর্শনীর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। চায়না এবং ভিয়েতনাম বা মালয়েশিয়া তারা এখন ফুড মার্কেটে ডমিনেট করছে। তাদের যে স্ট্রাকচারাল কস্ট দাঁড়িয়ে গেছে তাদের পক্ষে এটা সম্ভব না। এই সম্ভাবনাটা হয় বাংলাদেশে আসবে, আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা ল্যাবের প্রয়োজন। ওয়েল ট্রেন্ড যদি জনগোষ্ঠী হয়ে যায়, আপনার সম্ভাবনার দ্বারটা অনেক বেশি উন্মোচিত হয়ে যাবে। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে নিজস্ব প্রসেসিং ইউনিটের মাধ্যমে তৈরি পণ্য রপ্তানিকারকের সংখ্যা এখন প্রায় 300। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 8ম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সবুজ, আপনি জানেন যে উৎসবপ্রিয় বাঙালির মনে কিছুটা রং ছড়াতে বাণিজ্য মেলা কিন্তু সবসময় ভূমিকা পালন করে থাকে এবং বাঙালি 11টি মাস অপেক্ষা করে থাকে এই বাণিজ্য মেলা পাওয়ার জন্য এবং সেই অপেক্ষার প্রহর শেষ করে চলমান বাণিজ্য মেলার আজকে কিন্তু 8ম দিন। এবং 8ম দিনে আপনাকে যদি একটু দেখাই যে সকাল থেকে আমরা এখানে আছি, সকাল থেকেই দর্শনার্থীরা কিছুটা আসলে অল্প কিছু দর্শনার্থী এখানে প্রবেশ করছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যারা একটু ভিড় এড়াতে চান, তারা একটু সকাল সকালেই বাণিজ্য মেলাতে আসতে চান এবং তারাই আসলে বাণিজ্য মেলা এখন আসছেন। খুব একটা বেশি ভিড় এখন দেখা যাচ্ছে না। আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে সকাল থেকেই স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু বাণিজ্য মেলায় প্রবেশ করছেন এবং তাদের ভিতরে মনের ভিতরে একটি রং আমরা দেখতে পাচ্ছি। বাণিজ্য মেলায় আপনি জানেন যে শুধুমাত্র কেনাকাটার জন্যই কিন্তু বাণিজ্য মেলায় দর্শনার্থীরা আসেন না, এখানে আসেন একটু ঘুরতে এবং মনের যে বিষণ্ণতা সেটি কাটিয়ে উঠে কিছুটা রং ছড়াতেই কিন্তু বাণিজ্য মেলায় দর্শনার্থীরা আসেন। নিজের মতো করে একটু ঘোরার জায়গা পান, কিছুটা বড় স্পেস থাকার কারণে তারা বিভিন্ন পণ্য দেখেন এবং আসলে মজা করার জন্য বাণিজ্য মেলাতে আসেন, এমনটি আমরা দেখেছি। আপনাকে যদি একটু ইনফরমেশন দেই যে 25টি দেশের 55টি স্টল, বিদেশি স্টল এবং বাংলাদেশের খাবারের স্টল সহ বিভিন্ন স্টল সহ এবার মোট 605টি স্টল নিয়ে বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মূলত আসলে এবার আসলে 9 দিন পরে বাণিজ্য মেলা শুরু হওয়ার কারণে 9 আপনার জানুয়ারিতে বাণিজ্য মেলা শুরু হয়েছে, সে কারণে আপনি জানেন যে এবার 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাণিজ্য মেলাটি এবং সকাল 10টা থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বড়দের জন্য 30 টাকা টিকিট এবং ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্যে বাণিজ্য মেলায় প্রবেশ করে থাকে এখানকার দর্শনার্থীরা। এবং আপনি জানেন যে আরেকটা বিষয়, আসলে শুরুতেই এই শুরুর দিনগুলোতে কিন্তু
খুব একটা বেশি বিক্রি চোখে পড়ে না। তবে ক্রোকারিজের দোকান এবং বাসা বাড়িতে যেসব পণ্যের প্রয়োজন হয় এই পণ্যগুলো কিন্তু শুরু থেকেই বেচা কেনা শুরু হয় এবং ইলেকট্রনিক্স পণ্য মোটামুটি সকাল থেকে বিক্রি শুরু হয়। তবে শেষের দিকে এসে আপনার যেহেতু বিক্রেতারা আপনার ভালো মানের আপনার মোটামুটি অফার দিয়ে থাকেন, অফারগুলোতে কারণে কিন্তু শেষের দিকে বেচা বিক্রি বাড়ে এবং খাবারের দোকানগুলোতে কিন্তু শুরু থেকে মোটামুটি ভিড় বাড়তে থাকে। তো দিন যতই গড়াবে ততই কিন্তু দর্শনার্থীরা বাড়বে এবং সন্ধ্যার পরে দর্শনার্থীদের উপচে পড়া একটি ভিড় আমরা প্রতিদিনই লক্ষ্য করি। আজকেও তেমনটি হবে এমনটি বলছেন এখানকার বিক্রেতারা। তো সবুজ, এই ছিল সকালবেলার বাণিজ্য মেলার সবশেষ খবর আমার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। খেজুরের রস আহরণ, গুড় ও পাটালি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। দেশব্যাপী যশোরের নলেন, গুড় ও পাটালির সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ম্লান হতে চলেছে। এই অবস্থায় অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে জেলার গুড়ের সুনাম ও বাজার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নলেন গুড়, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরা, তেজরোল, এনায়েতপুর, লেবুতলা, পান্তাপাড়া, যাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝিলি, মথুরাপুর, তেলকূপ, মির্জাপুর এসব এলাকার বিস্তৃত জমি জুড়ে সারি সারি খেজুর গাছ। কার্তিক মাস শুরুর সাথে সাথে খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেন এ অঞ্চলের কৃষকরা। কারণ শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। গাছ ছিল অনেক, মানে বহুত গাছ মাইরে ফেলানো হয়েছে বাড়ি করতে যেয়ে, এখন আছে 40টা মতন। ভোরবেলায় গাছ পেড়ে নিয়ে আসলাম, নিয়ে আসি এখন রস জ্বালাই আপনার এই গুড় তৈরি করে আবার যাদের অর্ডার আছে ওনাদেরকে দিতে হবে। 3 থেকে 3.5 মাস এটা চলে আর কি। আর এই সময়টা আমাদের জন্য খুবই ব্যস্ততার সময় আর কি। দেশব্যাপী যশোরের গুড়ের সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাজুরা এলাকা হলে গুড়ের জন্য বিখ্যাত, টোটাল বাংলাদেশ সহ অন্য দেশে এই এলাকার গুড় পাটালি যায়। গুড়ি হালকা চিনি দেওয়া পড়ে, আমরা ন্যায্য দাম পাই না বলে আমাদের কাছে কোনো ইসিরা আসে না। তবে সুনাম রক্ষায় স্থানীয়ভাবে এবং অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় পাটালি যাতে সারা দেশের মানুষ ঘরে বসেই পেতে পারে, এই কারণে আমরা এই কেনারহাটের যাত্রা শুরু করেছি। এই কার্যক্রমটা শুরু হয়েছে শীত মৌসুমে, এখনো পর্যন্ত ফিডব্যাক খুবই ভালো। ক্রেতারা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমরা পর্যাপ্ত অর্ডার পাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 723 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে প্রায় 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর। দেশের বাজারে ব্লু এয়ার, অ্যাডভান্সড এয়ার পিউরিফায়ার ও কেবিন এয়ার সম্ভার নিয়ে এসেছে কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিঙ্গার। উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা MHM ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারা সিংহে, ব্লু এয়ারের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পরিচালক গিরিশ সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিষ্কার বায়ুর স্বাস্থ্যগত উপকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্চে চালু হচ্ছে কলকাতা, ঢাকা, গুয়াহাটি যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা। নৌবন্দরগুলো ঢেলে সাজানোর উদ্যোগ। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আকাশপথে পণ্য পরিবহনে খরচ কমবে, প্রত্যাশা ব্যবসায়ীদের। পূর্ব ঘোষণা ছাড়াই 19 ফেব্রুয়ারি পর্যন্ত তামাবিল দিয়ে কয়লা রফতানি বন্ধ রেখেছে ভারত। শ্রমিকরা বেকার। একদিনে টন প্রতি দাম বেড়েছে 1,500 টাকা। অমর একুশে গ্রন্থমেলার আগে লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীদের ব্যস্ততা। ছাপাখানায় নেই দম ফেলার ফুরসত। এবং যশোরে খেজুর রস সংগ্রহ, গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। বাজার ধরে রাখতে অনলাইনে বিক্রির উদ্যোগ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।